ওকে। আমার নাম ধনঞ্জয় বর্মন। হুম। আমি কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার অন্তর্গত পটুয়ারডাঁড়া গ্রাম থেকে এসেছি। আমি নাজিরহাট হরকুমারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ওই একই বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হই। এরপর আমি কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ থেকে ডিএলএড সম্পন্ন করি। এটুকুই স্যার। এটুকুই। বেশ ঠিক আছে। অন্য একজন বলুন। অমৃতা গোস্বামী বলতে চাইছেন, বলুন। অমৃতা গোস্বামী বলুন, হ্যান্ড রেজ করেছেন। ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্পর্কে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম অমৃতা গোস্বামী। আমি বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত ছাতনা গ্রামের বাসিন্দা। আমি 2012 সালে মাধ্যমিক, 2014 সালে উচ্চ মাধ্যমিক এবং 2017 সালে আমি আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন করি। আমার নাচ করতে, আমার কবিতা লিখতে এবং কবিতা আবৃত্তি করতে ভালো লাগে। এই জন্য আমি আমার অবসর সময় পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কিছু গঠনমূলক কাজ, যেমন তাদের পড়তে বা নাচ করতে তাদেরকে খুব ভালো লাগে। আমার এই ভালো লাগাটাকেই পেশায় পরিণত করার জন্যই আমি 2019-21 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সটি সম্পন্ন করি এবং 2022 সালে টেট পরীক্ষা ইন্টারভিউ দিতে উপস্থিত হয়েছি। আমি ভবিষ্যতে যদি একজন সুশিক্ষিকা হতে পারি, তাহলে আমার সন্তানতুল্য শিক্ষার্থীদের আমি মানুষের মতো মানুষ করতে চাই, তাদেরকে আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে চাই, কেননা সর্বোপরি আমিও একজন মা। ধন্যবাদ স্যার। খুব ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকেও। স্যার আমি কি একবার মানে ইংরেজিতে যে ইন্ট্রোডাকশনটা সেটা কি আমি বলতে পারি স্যার? হ্যাঁ, অবশ্যই পারেন, শুরু করুন। Thank you so much, sir, for giving me the opportunity to introduce myself. I am Amrita Goswami from Chatna, district of Bankura. I have completed my Madhyamik and higher secondary education in the year 2012 and 2014 respectively. I have finished my graduation from the college Saltana Netaji Centenary College in the year 2017. I have completed my DLED from Public PTTI College in the season 2019 and 2021. I love to spend my spare time with kids, and my another hobby is dancing and to read poem. And I am very hardworking and self-motivated person. In future, I want to be a primary school teacher. Thank you, sir. খুব ভালো হয়েছে। তবে ফ্রম দা যখন কলেজটা বলছেন নির্দিষ্ট করে দা বলবেন, ঠিক আছে? দাটা আচ্ছা ব্যবহার আচ্ছা করবেন। ঠিক আছে ঠিক আছে বাকিটা খুব আচ্ছা সুন্দর আচ্ছা হয়েছে। বাকি বলুন, বাকি বলুন। শিখা মণ্ডল হ্যান্ড রেজ করেছিলেন, আপনি বলতে চাইছিলেন, বলুন। প্রিয়া বসাক, আপনারা বলুন। রিপর্ণা দে, ঋতু বসাক, আপনারা আগের দিন তো বলেননি, আজকে আশা করি আপনাদের প্রথম লাইভ ক্লাস। সেলফ ইন্ট্রোডাকশনটা দেওয়ার চেষ্টা করুন, বাংলাতেই বলুন। বাঙালির ছেলে মেয়ে বাংলাতে খুব সুন্দরভাবে গুছিয়ে বললেই যথেষ্ট। কিন্তু আপনি যখন কেভিএস, এনভিএস বা অন্যান্য সেন্ট্রালে এক্সামগুলো দিতে যাবেন তখন আপনাকে ইংলিশে বলতে হবে, নাহলে হিন্দিতে বলতে হবে। তো আমি বলবো বাংলাতেই আগে অভ্যাস করুন, তারপর স্পোকেন ইংলিশ ক্লাসে সপ্তাহে একদিন করে আমরা ডিবেট, ডিসকাশন, ট্রাং টুইস্ট, তারপরে স্টোরি টেলিং, এই সমস্ত বিষয়গুলো মানে যে আলোচনা করব, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ডিবেট করব, আলোচনা করব, ঠিক আছে? কুইজ করব, এই সমস্ত বিষয়গুলো চলবে, একদিন করে সপ্তাহে চলবে। প্রিপারেশনের জন্য জাস্ট যাতে মানে যে সেন্ট্রালের যে জবগুলো হয় সেগুলো ইন্টারভিউ যাতে আমরা খুব সুস্থ সাবলীলভাবে মানে যে অ্যাপেয়ার হতে পারি এবং সেখানে আমাদের প্রেজেন্টেশনটা সুন্দরভাবে দিতে পারি, তার জন্য আমরা প্রিপারেশন চালাবো, এর সাথে সাথে চালাবো। তো আজকে সেলফ ইন্ট্রোডাকশন বাংলায় করুন, বাংলায় আত্মপরিচয় করুন, পরিচয়টা দেন। যারা বলেননি তারা একটু বলুন, হ্যান্ড রেজ করুন, নাহলে আমি শুরু করব। সুযোগটা কিন্তু পাবেন না বারে বারে। ফেলোজিৎ স্যার, তাহলে আপনারা কেউ বলতে চাইছেন না তো? ঠিক আছে। দ্বিতীয় একটা অপশন আপনাদেরকে দিলাম, আপনারা নিজেদের মতো করে অডিও রেকর্ড করে অথবা ভিডিও ছোট্ট করে রেকর্ড করে সেলফ ইন্ট্রোডাকশনটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন।
যারা এখন বললেন না। তো আমরা মেন টপিকে চলে আসছি। মেন টপিক হচ্ছে ইন্ডিকেটর অফ এ গুড ইন্টারভিউ, মানে একটি ভালো বা একটি আদর্শ ইন্টারভিউয়ের যে ইন্ডিকেটরগুলো হয় সেগুলো আলোচনা করেছিলাম। তার মধ্যে এন্ট্রি ইনটু দ্য ইন্টারভিউ রুম ছিল, এটা আমি ব্যাখ্যা করেছি। তারপর ধরুন মানে যে গ্রিট কীভাবে করতে হবে, পোলাইটলি অর্থাৎ খুব নম্রভাবে যে গ্রিট করতে হবে প্রবেশ করার পর, সেটা আলোচনা করেছিলাম। আর সিটিং গেস্টার পোস্চার এই সমস্ত বিষয়ে আলোচনা করেছিলাম। ইন্টারভিউ ক্যাম্পাসে প্রবেশ করে কী কী করবেন কী কী করবেন না এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা চিত্র সহযোগে করেছিলাম, যেটা ভিডিওটা আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন পরবর্তীকালে যারা দেখেননি। তো আজকে চলুন, আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মাইলিং ফেস। তো আমি বলবো এখানে একজন রয়েছেন যার নাম হচ্ছে সৌম্যদীপ নায়ক। সৌম্যদীপ নায়ক, আপনি এবার বলুন আপনার কি প্রশ্ন ছিল, এবং সেই প্রশ্নটা করার পর স্মাইলিং ফেস এই ইন্ডিকেটর সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন প্রথমে। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে উনি সেলফ ইন্ট্রোডাকশনে একটা বিষয় বললেন, একটি লাইন, যে আমি শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ করতে চাই। তো এই মানুষের মতো মানুষ হওয়া বলতে অ্যাকচুয়ালি উনি কি বোঝেন, এই সম্পর্কে ওনার ভিশনটা কি, সেটা যদি উনি বলেন। আচ্ছা, আপনি যে ওটা কি বলেছিলেন? হ্যাঁ বলুন। ধন্যবাদ। আমাকে, হ্যাঁ স্যার, আমি অমৃতা গোস্বামী, আমি বলেছিলাম বলুন। সে মানুষের, আমরা সকলে মানুষ, হ্যাঁ, তবু ভালো হওয়ার তো কোনো শেষ নেই। আর সেই সব মানে আমার শিশু তুল্য, মানে আমার সন্তান তুল্য শিক্ষার্থীদের আমি যাতে ভবিষ্যতে যারা তারা মানবিকতার দিকটা তাদের যেন ফুটে ওঠে, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে চায়, পরবর্তীকালে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায়, সমাজের একজন কাণ্ডারি হতে পারে, সেই সম্পর্কে তাদেরকে অবগত। কারণ আমরা সকলে মানুষ, কিন্তু ভালোর কোনো শেষ নেই, তাদেরকে ভালোর থেকে ভালো করতে চাই, এটাই আমার লক্ষ্য। বেশ, ঠিক আছে, ধন্যবাদ। এবার সৌম্যদীপ নায়ক, আপনি বলুন এছাড়া আর কি কি পয়েন্ট বলা যেতে পারে এটার উপর। মানে এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে? না না, এটা আপনি বলুন যে মানুষের মতো মানুষ করতে চাই। আপনি ধরুন আপনিই বলেছেন, এবার আপনাকে বলা হলো যে আপনি কি বোঝাতে চাইছেন, আপনি এবার ব্যাখ্যা করুন আপনার মতো। হ্যাঁ, মানুষের মতো মানুষ করতে চাই, এইটার কথার অর্থ এটাই যে বর্তমান সময়ে আমরা দেখি, বর্তমান সময়ে যে ধারা চলছে তাতে মানুষের মধ্যে থেকে মানবিকতা বোধটা হারিয়ে গেছে, ভালো মন্দ ন্যায় নীতি পরায়ণতা এগুলো হারিয়ে গেছে। তো সেই জন্য শিক্ষার্থীকে আমি চেষ্টা করবো আমার যে নির্দিষ্ট পাঠদান থাকবে সেই পাঠদানের মধ্যে বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী, বিভিন্ন বিষয় উপস্থাপন করার মধ্য দিয়ে তার মধ্যে মানবিকতা বোধটাকে জাগিয়ে তোলার, তারপরে তার মধ্যে ভালো মন্দের বিচার করার ক্ষমতাটা তৈরি হয়, এবং তার দ্বারা সে এমন কোনো কাজ যদি না করে যা সমাজের জন্য ক্ষতিকারক হয়। এবং তার জন্য অবশ্যই আমি নিজেকে তার সামনে একটা রোল মডেল হিসেবে তুলে ধরবো, আমার যে কাজকর্ম, আমার যে বিদ্যালয় প্রাঙ্গণে যা কিছু অ্যাক্টিভিটি থাকবে সেগুলোর ক্ষেত্রে। শেষেরটা কি বললেন? রোল মডেল। রোল মডেল হিসেবে আমি তাদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করবো, যাতে করে বিদ্যালয় প্রাঙ্গণে যে সমস্ত কাজকর্ম বা তাদের সঙ্গে যে সমস্ত আচার ব্যবহার আলোচনাগুলো থাকবে বা অন্যান্য সহকর্মীদের সঙ্গে যা কিছু থাকবে সেটা যাতে তারা অনুসরণ করে এবং আমাকে দেখে তারা যাতে অনুপ্রাণিত হয় যে ভালো কিছু করার জন্য। এবার আমি একটা বলি যে আপনি প্রাথমিক বিদ্যালয়ে তো শিক্ষক হতে চাইছেন একজন। তো প্রাথমিক বিদ্যালয়ে শিশু 1 থেকে 4র্থ শ্রেণী, ম্যাক্সিমাম 5ম শ্রেণী পর্যন্ত আছে। তো মানে শিশু 1 থেকে 5ম শ্রেণীর ছেলে মেয়েদের প্রাথমিকভাবে আপনি মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে কোন বিষয়গুলি শেখাবেন সর্বপ্রথম? আপনি তো প্রথমেই যে মানবিকতার জ্ঞান দিতে পারেন না, তারা অত সহজে মানবিকতার জ্ঞান তো দিতে পারে না। বেসিক কোন বিষয়গুলো, মানে কোন পিলারগুলো আপনি বিল্ড আপ করবেন তাদের মধ্যে? স্যার আমি বলতে পারি স্যার? না না, সৌম্যদীপ নায়ককে বলতে দেন, তারপর আপনি বলবেন। আপনি মাথায় রাখুন পয়েন্টগুলো। বলুন সৌম্যদীপ নায়ক, বলুন। সৌম্যদীপ নায়ক বলুন যে আপনি বলুন। হ্যাঁ স্যার, মানবিকতা বা মানবতা এটা তো একটা অন্তর্লিপ্ত অনুভূতি, এটা আমাদের বিভিন্ন আচার আচরণ, পারিবারিক সংস্কৃতি থেকেই আমাদের মধ্যে আসে। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম চেষ্টা করব যারা ছোট্ট ছোট্ট শিক্ষার্থী তাদেরকে যে বিভিন্ন আমাদের যে ভারতবর্ষের যে মনীষীদের জীবনচর্যা আছে, বাণী আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করা, এবং তারা তাদের ছোটবেলা থেকে কিভাবে অতিবাহিত করেছে, তারা কিভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে, সেই বিষয়গুলো তুলে ধরা, এবং সেই পার্সপেক্টিভে দাঁড়িয়ে তার যা এখন বর্তমান যারা ছোট্ট ছোট্ট শিক্ষার্থী তারাও কিভাবে তাদের সীমিত ক্ষমতার মাধ্যমে তারা যাতে মানুষের কাজে লাগতে পারে। যেমন যদি আমি ছোট্ট করে একটা বলি যে ধরুন যে গাছের পাতা ছেঁড়া, অকারণে ছোট ছোট ছেলে মেয়েদের আমি দেখি যে গাছের পাতা ফুল এগুলো ছিঁড়ে দেয়।
এগুলো ছেড়ে নষ্ট করে দেয়। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বোঝাতে পারি যে গাছের আমাদের শরীরের যেমন বিভিন্ন অঙ্গে কোথাও কেটে গেলে আঘাত লাগলে আমাদের কষ্ট হয়, ঠিক তেমনিভাবে গাছেরও পাতা ফুল এগুলো তো গাছের একটা অঙ্গ, তো এগুলোকে অকারণে ছিঁড়বে না, এক্ষেত্রে পরিবেশের একটা আলাদা গুরুত্ব আছে। ঠিক তেমনিভাবে যে কাউকে কোনো কিছু অকারণে আঘাত করা বা মিথ্যে কথা বলা বা কাউকে কোনো কিছু না বলে নিয়ে নেওয়া, এই ধরনের জিনিসগুলো যে ক্ষতি করতে পারে বেশ, আপনি আরো আমাদের জন্য অনেক ক্ষতিকারক হতে পারে, সেগুলো তাদেরকে বোঝাবো এবং সর্বোপরি। ঠিক আছে, বেশ, আমি একটা প্রশ্ন করি। আরো হ্যাঁ, বলুন। বেসিক লেভেলে আপনি কি শেখাবেন? ধরুন প্রাক প্রাথমিক শিশু, তাকে আরো বেসিক লেভেলে আপনি কিভাবে তার মধ্যে কি শেখাবেন যাতে সে মানুষ তৈরি হতে পারে? স্যার, প্রাক প্রাথমিকের শিশুর মধ্যে তো মানবতা বা মানবিকতা এই ধরনের জিনিসগুলো শেখানো যাবে না। প্রাক প্রাথমিকের শিশু সে বিদ্যালয়ে এসেছে এই কারণে, মানে তার বিদ্যালয়ে এটাই থাকে যে সে পরিবেশকে চিনবে, সমাজকে চিনবে, জানবে, সমাজের সঙ্গে সমাজ আমাদের যে চেনা অনেক, যোগসূত্র এটা না সে না, জানবে। সমাজ চেনা অনেক পরের ব্যাপার। বেসিক পিলার গুলো বলুন। হ্যাঁ, প্রশ্নটা একবার তাহলে বলুন, বুঝতে পারলাম না আমি। প্রশ্ন হচ্ছে একটি প্রাক প্রাথমিকের শিশুকে আপনি মানবিকতার জ্ঞান দেওয়ার আগে তার মধ্যে তাকে মানুষের মতো মানুষ গড়ে তোলার জন্য যে কম্পোনেন্টস গুলো দরকার বা যে উপাদানগুলো দরকার, সেই উপাদানগুলো কি কি এবং সেগুলো আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন তার উপর। প্রথমত হচ্ছে প্রাক প্রাথমিকের একটি ছোট্ট শিক্ষার্থী, সে যখন আমার কাছে আসবে তখন সে যেহেতু বিদ্যালয়ে বাড়ি ছেড়ে বিদ্যালয়ে একটা নতুন পরিবেশে আসছে, তো সে যাতে সেই পরিবেশটাকে মানিয়ে নিতে পারে, তো সেই অবস্থাটা আমাকে করতে হবে। তার জন্য তার সঙ্গে আমাকে মিশতে হবে এবং তার চাহিদাগুলো, তার যে কথাবার্তা, তার যে আচরণ, সেগুলোকে আমাকে ভালো করে শুনতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ পরপর গ্রহণ করবো। ধীরে ধীরে তাকে বিদ্যালয়ের যে পরিবেশ, বিদ্যালয়ের যে আচার আচরণ সংস্কৃতি, সেগুলোর সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করবো এবং তারপরে তার সঙ্গে বিদ্যালয়ের সঙ্গে পরিবার এবং সমাজের যে একটা সুন্দর যোগসূত্র আছে, সেটাকে আমি নানা কৌশলে, গল্প বলার ছলে, আবৃত্তি, কবিতা, নানা অঙ্গভঙ্গি, গান ইত্যাদির মাধ্যমে তাকে আমি যুক্ত করার চেষ্টা করব। আচ্ছা, আপনি বললেন যে আপনি আপনার নিজেকে একজন রোল মডেল হিসাবে তুলে ধরবেন। তা আপনি আপনার কি কি গুণাবলী আছে বলে আপনি মনে করেন এবং যে গুণাবলীগুলি ছোট শিশুরা গ্রহণ করতে পারবে এবং নিজেদেরকেও তারাও রোল মডেলের মতো ভাবতে শিখবে? তো আপনার সেই সমস্ত গুণাবলীগুলি বলুন, যেগুলি একটি ছোট্ট শিশু সে গ্রহণ করতে পারবে এবং আপনি কিভাবে সেই আপনার যে গুণ, সেই গুণগুলি তাদেরকে খাপ খাইয়ে নেওয়ার বা তাদেরকে অভিযোজিত হতে সাহায্য করবেন। সেই গুণগুলি বলুন এবং সেই মেথডগুলো বলুন কিভাবে করা যায়। স্যার, প্রথমত হচ্ছে গিয়ে আমরা জানি যে ছোট্ট শিশু, আমার যে যদি গুণ প্রথমত বলি, সেটা হচ্ছে গিয়ে আমি ছোটদের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারি এবং তাদের যে আদর আবদার চাহিদাগুলো থাকে, তাদের যে মানে প্রেরণাগুলো থাকে, তাদের যে কৌতূহলগুলো থাকে, সেই ধরনের কৌতূহলগুলো নিরসনের জন্য আমি তাদেরকে সহযোগিতা করতে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি। তো এটা ক্ষেত্রে আমি মিশে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, প্রথমত শিশুরা তো ছোট্ট, তারা অনুকরণ প্রিয়, তো সুতরাং আমি তাদের সঙ্গে তাদের সামনে যে ধরনের আচরণগুলো করব, তারা সেগুলো দেখে স্টপ। দেখেই আপনি কি কি ধরনের আচরণ করবেন? একটি প্রাথমিক শিশুর কাছে আপনি কি কি ধরনের আচরণ করবেন? প্রথমত যদি বলি, তারা যে নিয়ম নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে প্রবেশ এবং নির্দিষ্ট সময়ে বিদ্যালয় থেকে প্রস্থান, যার দ্বারা তারা সময়ানুবর্তী বা নিয়মানুবর্তিতা হতে শিখবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে প্রার্থনা সভায় সঠিকভাবে দাঁড়ানো এবং নির্দিষ্ট সময় উপস্থিত হওয়া এবং সঠিকভাবে প্রার্থনাটা অংশগ্রহণ করা। তৃতীয়ত হচ্ছে গিয়ে ক্লাস পরিচালনার জন্য খুব একটা ওয়েল প্ল্যান ভাবে পড়াশোনা, মানে তাদেরকে জিনিসগুলো জানানো, বোঝানো, তাদের আকর্ষণের যাতে কেন্দ্রবিন্দু থাকে আমার ক্লাস, এবং তাদের যাতে কৌতূহল সুন্দরভাবে নিরসন হয়, তাদের মনে যাতে নতুন নতুন প্রশ্ন জাগে, তারা যাতে অনুসন্ধিত হতে পারে, সেটার ব্যবস্থা আমি করবো। চতুর্থত হচ্ছে গিয়ে ক্লাসের বাইরেও সমগ্র বিদ্যালয় প্রাঙ্গণে আমি তাদের বিভিন্ন সমস্যা বা তাদের বিভিন্ন কৌতূহল, যেগুলো তারা বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের ক্লাসের বাইরে তৈরি হবে, সেগুলো যেখানে আমার প্রয়োজন পড়বে সেখানে আমি তাদের সঙ্গে মিলেমিশে বুঝে স্টপ, সেগুলোকে স্টপ। সমাধান করার আপনার চেষ্টা কাছে করবো। প্রশ্ন ছিল আপনার যে মানে গুণগুলো রয়েছে ব্যক্তিগত, মানে আপনি নিজেকে রোল মডেল বলছেন, তাহলে আহ, আপনি কিভাবে এটা শেখাবেন? যে আপনার মধ্যে একটা জিজ্ঞাসু ভাব রয়েছে, অনুকরণ মানে যে অনুসন্ধানশীল ভাব রয়েছে, এই বিষয়গুলো আপনি কিভাবে শেখাবেন ছেলেমেয়েদের? সেগুলো তো নির্দিষ্ট বলা সম্ভব না, বিদ্যালয়ে বিভিন্ন পরিস্থিতির ভিত্তিতে না সেগুলো না, নির্দিষ্ট তৈরি হবে। বলা সম্ভব নয়, আপনি উদাহরণ দিয়ে বলুন। স্পেসিফিক উদাহরণ না দিয়ে, বিশেষ কিছু উদাহরণ না দিয়ে আপনার নিজের মতো করে উদাহরণ দিয়ে বলুন। মানে প্রশ্নটা বলতে যে আমার মধ্যে যে গুণাবলীগুলো আছে, সেগুলো আমি তাদের মধ্যে কি করে অনুসন্ধিৎসু প্রিয়তা কিভাবে শিখবে? একজন প্রাথমিকের শিশু সে আপনার কাছ থেকে অনুসন্ধিৎসু প্রিয়তা কিভাবে শিখবে? অনুসন্ধিৎসু প্রিয়তা কিভাবে শিখবে, সেটা যদি আমি ধরুন তাকে কোনো একটা বিষয় পড়াচ্ছি, যেমন ধরুন যে গাছের খাদ্য তৈরি আমি যদি তাকে পড়াই,
গাছের ঠিক আছে, খাদ্য তৈরি বা গাছই বুঝবে না সহজে কিভাবে কি হয়। না চতুর্থ প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থী তো গাছ, কিভাবে বুঝবে? সে তো চতুর্থ কেবলমাত্র মানে বলতে শিখেছে। মা বাবাও ভালো করে আপনি বলতে পারে। প্রাক প্রাথমিকের ক্ষেত্রে বলছেন, নির্দিষ্ট হ্যাঁ, শ্রেণীর ক্ষেত্রে প্রাথমিক বলছেন? ধরছি, হ্যাঁ একদম গোড়া থেকে ধরছি, বলুন। প্রাক প্রাথমিকের ক্ষেত্রে অনুসন্ধিৎস মানসিকতা, না, আপনি যেমন এই বললেন কথা বলতে চাইছেন? জিজ্ঞাসু হ্যাঁ, মানসিকতা। এইটা বলতে চাইছেন তো, এইটা বলতে চাইছেন তো? তাহলে আমি যদি তাকে বাঘ চেনাই, প্রথমে বাঘ কেন ডাকে সেটা বললাম, এরকম করে ডাকে, আমার ডাকটা শুনে সে বুঝতে চায়। প্রথম যদি বলি তাকে যে বাঘের কটা পা থাকে, বাঘ দেখতে কেমন হয়, তাকে ছবি দেখালাম, ঠিক আছে। এবার তারপরে তাকে বললাম যে বাঘ কেমন করে ডাকে, তাহলে এবার বাঘ কেমন করে ডাকে সে যদি দেখাতে পারলো, আর না যদি পারে তাহলে আমি তাকে ডেকে দেখাবো জিনিসটা। এইভাবে যে একটা জিনিস, একটা জন্তু, তাকে আমি তাকে চেনালাম, প্রথম সে দেখতে কেমন, তার গায়ের রং কেমন, তারপরে তার ডাক কেমন, তারপরে সে কি খায়, এইভাবে ধীরে 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 আমি তাকে প্রশ্ন করতে 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 নিয়ে যাবো। যেহেতু ছোট বাচ্চা, সে তো প্রশ্ন করতে পারবে না, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, এবং সেটা না, কিন্তু মনোযোগ সহকারে শুনবে। প্রশ্ন করতে পারবে না নয়, তাদের মধ্যে প্রশ্ন জাগবে। প্রশ্ন জাগা মানেই তো হ্যাঁ, প্রিয়তাটা তাদের মধ্যে জাগানো। যে প্রশ্নগুলো জাগবে, আপনি বলছেন তাদের প্রশ্ন মধ্যে যে করতে প্রশ্ন, পারবে না, প্রশ্ন করতে পারবে না মানে এটা ফলটা ধরা পড়ে গেল। আপনি চাইছেন যে তারা যাতে প্রশ্ন করুক, অনুসন্ধিৎসু প্রিয় হ্যাঁ হোক। ওইটাই বলছি যে আপনি বলছেন যদি প্রশ্ন সে করতে পারবে না সক্রিয়ভাবে মানে কি অংশগ্রহণ করতে জিজ্ঞাসা না করতে পারে, হবে যাচ্ছে। যদি সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে না পারে স্যার, তাহলেই আমি তাকে সেখানে সহযোগিতা করবো। আর যদি সে করে তাহলে ওয়েল অ্যান্ড গুড। ফাইল গঠন জানেন? ফাইল গঠন কি? হ্যাঁ, আরেকবার বলুন, শুনতে পেলাম না। ফাইল গঠন কি জানেন? শুনতে পাচ্ছি না স্যার, সরি। ফাইল গঠন, ফাইল কি? বিদ্যালয়ের ক্ষেত্রে ফাইল গঠন করা হয়, এই জিনিসটা কি? দুঃখিত স্যার, এটা আমার এই মুহূর্তে জানা নেই, পরে অবশ্যই জেনে নেব। বেশ, এবার আমি বলি। আপনারা বলেছেন যথেষ্ট। এবার আরেকজন বলছিলেন অমৃতা গোস্বামী, বলুন আপনার বক্তব্য বলুন। স্যার আমার উত্তরগুলো কি ঠিকঠাক ছিল না? কিছু বেসিক জায়গাতে ঢুকতে চেষ্টা করেছিলেন এবং অনেকটাই ঢুকেছেন দেখেছি। আমি সেই বিষয়টা আসছি একটু পরে। আগে শুনে নেই অমৃতা গোস্বামীর কাছ থেকে যে হ্যাঁ অমৃতা স্যার বলুন। গোস্বামী। উনি যেটা বললেন সেটা যে বললাম যে সামাজিকতা, ভালো মানুষের তো কোনো শেষ হয় না। তো ওইভাবে হচ্ছে ভালোটাকে আস্তে আস্তে মানে সব পাঠ্যক্রমিক যে কার্যাবলী থাকে তার মধ্যে মানবতা বোধ ফুটিয়ে তুলবো, এবং নীতিমূলক গল্পের মাধ্যমে ভেরি মেইনলি গুড, ভেরি গুড। আমাদের যে জগৎবাড়ি বইটা দেওয়া হয় সেখান থেকে যে নীতিমূলক যে গল্পগুলো, তার মাধ্যমে তাদেরকে তাদের কোনটা ঠিক কোনটা ভুল তার মধ্যে তারা বুঝতে পারবে। এছাড়াও যে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের তৈরি মানে করা হয়, যেমন রবীন্দ্র জয়ন্তী, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, এছাড়াও নেতাজি আমার স্বাধীনতা দিবস, তাদের কি জন্য করা হয়, তাদের আত্মজীবনী, তাদের জীবনীগুলো তারা বাচ্চারা কি অনুপ্রাণিত হবে, এবং কি তাদেরকে সেই অনুষ্ঠানগুলোর দায়িত্ব ছোট 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 করে দেওয়া হবে। তাতে তাদের মধ্যে না নেতৃত্ব দানের ক্ষমতা বাড়বে, এছাড়া সহযোগিতার ক্ষমতা বাড়বে। এছাড়াও দলগত শিক্ষণ আমরা ব্যবহার করতে মানে ক্লাসরুমের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। এর মধ্য দিয়ে তারা কিন্তু সমস্যার সমাধান করতে পারে সকলে মিলে। এছাড়াও খেলার মাধ্যমে হলে কি ভেরি তাদের গুড, মধ্যে যে একঘেয়েমি যে পয়েন্টটা ভালো। পড়াশোনার যে একঘেয়েমিটা সেটা দূর হবে। এতে তাদের শারীরিক যে মানে আমাদের যে খেলার মাধ্যমে যে রক্ত সঞ্চালন বাড়বে, দেহের সবকিছু অংশে পুষ্টি হবে, আমাদের খিদে বাড়বে, শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পাবে, খেলাধুলার অনেক উপকারিতা সেই সম্পর্কে তারা জানতে পারবে। এবং খেলাধুলার মাধ্যমে তাদেরকে যে বৃক্ষরোপণ দিকটা বা বিদ্যালয়ে যেটা সে বিদ্যালয়ের যে কি বলে যে কিচেন গার্ডেন। ঠিক আছে, স্টপ। বুঝতে আচ্ছা, পেরেছি। ধন্যবাদ। স্টপ। এবার আমি বলি, প্রাক প্রাথমিকের শিশু থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদেরকে বেসিক কতগুলো বিষয় শেখাতে হবে, যেটা থেকে তার মানুষ তৈরি হওয়ার প্রথম বীজ মানে বপন হবে। সেই বেসিক পিলারগুলো কি কি? বেসিক পিলারগুলো হচ্ছে তাদেরকে কিছু ম্যানারিজম শেখানো, মানে ড্রেস কিভাবে পরে আসতে হয়। ধরুন চুল আঁচড়ে এলো না, ভালোভাবে চুল কিভাবে আঁচড়াতে হয়, চুলে তেল নিতে হয়, এই বিষয়গুলো শেখাবেন। প্রতিদিন স্নান করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, পরিষ্কার জামা কাপড় পরে আসতে হয়। জুতো, অনেকে দেখবেন ছোট শিশুরা ডান পায়ে জুতো বাঁ পায়েরটা ডান পায়ে পরে, এগুলো শেখাবেন। জুতো কিভাবে ঠিক পায়ের জুতো ঠিক পায়ে কিভাবে পরতে হয়, ঠিক আছে। তারপরে অপরকে যাতে হিংসা না করে, অপরকে যাতে ঘৃণা না করে, কেউ কারোর মানে হচ্ছে যে খাবারের সময়, মিড ডে মিলের সময় থুতো দিয়ে দেয়, এই বিষয়গুলো যাতে না দেয়। চুরি যাতে না করে, একজন অপরজনের জলের বোতল যাতে না নিয়ে নেয়, এই সমস্ত ম্যানারিজম গুলো শেখাতে হবে। এটা একটা বিশাল বড় কিন্তু একটা পিলার মানুষ তৈরি করার ক্ষেত্রে।
ছোট্ট থেকে, একদম শিশু ওয়ান থেকে, ঠিক আছে। আর নীতিমূলক গল্প তো একটা আছে, এটা একটা পিলার, যে বিভিন্ন মানে ছবি চিত্র দেখিয়ে দেখিয়ে ভালো গল্প যদি তাদের সামনে উপস্থাপন করা হয়, নীতিমূলক গল্প, তাহলে সেখান থেকে কিন্তু তারা মানবিকতার বোধ, মূল্যবোধের যে শিক্ষা, মানবিকতার শিক্ষা, নৈতিকতার শিক্ষা কিন্তু তারা পাবে, ঠিক আছে। আর কি, আর একটা সৌম্যদীপ নায়ক ভালো কথা বলেছে যে একজন শিক্ষক হিসাবে আমি সঠিক সময়ে বিদ্যালয়ে আসবো এবং সঠিক সময়ে বিদ্যালয় ছেড়ে যাব। এর সাহায্যে কিন্তু শিশুরা তাকে অনুসরণ করে সঠিক সময়ে আসবে এবং সঠিক সময়ে বিদ্যালয় ছেড়ে যাবে, মানে এক্ষেত্রে নিয়মানুবর্তিতার শেখানো, এটাও কিন্তু একটা বেসিক পিলার বলতে পারেন, ঠিক আছে। আর খেলার ছলে যে পড়াশোনা শেখা, এটাও কিন্তু একটা খুব ভালো বিষয়। খেলার ছলে শিশুদের মধ্যে বহু গুণের উন্মেষ ঘটে, তারা তাদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, সহানুভূতি, এই সমস্ত গুণগুলি কিন্তু তাদের মধ্যে জাগে। মানে একজনের ধরুন খেলতে খেলতে পড়ে গেল, তখন অন্যজন গিয়ে তার মাথায় হয়তো জল দিল, বা যেখানে কেটে গিয়েছে সেখানে গিয়ে স্যারকে ডেকে আনলো বা ম্যাডামকে ডেকে আনলো, সে বললো। এরকম হয়, আমাদের অফিসে চলে যাই, গিয়ে বললো স্যার কেটে গিয়েছে, তখন আমরা সেক্ষেত্রে তাকে তুলো দিয়ে, লাল ওষুধ দিয়ে যেটা আছে সেটা দিয়ে আমরা সেখানে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেই বা এই বিষয়গুলো করে দেই। তাহলে এই যে একটা সহানুভূতি, সমানুভূতির যে অনুভূতি, এইগুলো কিন্তু মানুষ তৈরি হওয়ার ক্ষেত্রে বেসিক পিলার, এবং এই বেসিক পিলারগুলো আপনাকে তৈরি করতে হবে একদম প্রাক প্রাথমিক থেকে। মানে যে একটা শিশু যখন প্রথম দিন থেকে বিদ্যালয়ে আসছে, সেই দিন থেকে তার তার মধ্যে এই গুণগুলি যাতে ধীরে ধীরে বিকাশ ঘটে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের দেখতে হবে। বোঝা গেল? আর বলুন কি কি বেসিক পিলার হতে পারে? আমার মাথায় শব্দ সবসময় আসে না, আপনাদের মাথায় ইউনিক কিছু আসতে পারে যেটা হয়তো আমি মিস করে যাচ্ছি, এরকম কিছু পয়েন্টও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা বলুন। যারা রয়েছেন প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারেন, প্রত্যেকের বলার যথেষ্ট অধিকার রয়েছে। এখন 14 জন যুক্ত রয়েছেন, মাত্র 2 জন বলেছেন। বাকিদেরকে অনুরোধ করব যে আপনারা বলুন যে একটা ছোট্ট শিশু যে প্রথম দিন থেকে বিদ্যালয়ে আসছে, শিশু ওয়ানে ভর্তি হয়েছে, তাকে আমি কি কি এমন শিক্ষা দিতে পারবো যার সাহায্যে সে ভবিষ্যতে একজন সুনাগরিক হবে, আদর্শ মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। এই পয়েন্টগুলো একটু বলুন, তুলে আনার চেষ্টা করুন, ভাবনা চিন্তা করুন। স্যার যেটা আমার মনে হচ্ছে, স্যার আমরা বিদ্যালয়ে মিড ডে মিল খাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ একসঙ্গে এক ছাদের তলায় এসে যে একসাথে খাওয়ার যে অভ্যাস, কিভাবে খেতে হয় ছোট থেকে, মানে একটা ছোট বাচ্চা তো খেতে পারে না সাধারণত, কিন্তু দেখে পড়ো সে কিন্তু খাবার খেতে পারে, সে এটা হতে পারে তোমার মনে হয় খুব সবার ভালো কাছে পয়েন্ট দেখবেন। খাওয়াটা। স্টপ, খুব ভালো পয়েন্ট বলেছেন। বাড়িতে দেখবেন অনেক ছেলে মেয়ে খেতে চায় না, অথচ আমি দেখেছি বিদ্যালয়ে এসে মিড ডে মিলের সময় সমস্ত ছেলে মেয়েরা যখন বসে, ও কিন্তু থালা নিয়ে বসে যায়, বা তখন তার খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তার ফলে অনেক গার্জেন বলে যে বাড়িতে তো ভাত খায় না স্যার, বাড়িতে একবারেই খায় না, তাই স্কুলে এসে মিড ডে মিলে সবাই যখন খাচ্ছে, সবার সঙ্গে বসে খাচ্ছে, তো আমার ছেলেটা খাক। এই যে একটা মানে যে সবার সঙ্গে একসঙ্গে মিশে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে বসে একসঙ্গে মিশে যে সবাইকে সমান ভাবা এবং সবার সঙ্গে নিজেকে মানে যে একাত্মতা অনুভব করা, এই যে শিক্ষা, এটাও কিন্তু একটা বেসিক পিলার। বুঝা গেল? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। বাকিরা বলুন। স্যার এটাও বলা যেতে পারে যে কোনো শিক্ষার্থীর মধ্যে যদি কোনো সৃজনশীল সত্তা দেখতে পাই, ধরুন কেউ ভালো ছবি আঁকতে পারে বা কেউ ভালো আঁকিবুকি কাটবে, তার মধ্যে সৃজনশীল সত্তা, কেউ ধরুন খুব সুরে সুরে খুব সুন্দর করে কোনো একটা কবিতা তাকে শেখানো হয়েছে, সেটাকে খুব সুন্দরভাবে সে নিজস্বতা মিশিয়ে বলতে পারছে বা উপস্থাপন করতে পারছে, তাহলে সেটাকে অনুপ্রাণিত করা বা সেটাকে যাতে আরো বৃদ্ধি পায়, আরো যাতে সুন্দরভাবে পরিপুষ্টতা লাভ করে, সে বিষয়ে আমাকে সেই পরিবেশটা তৈরি করতে হবে বিদ্যালয়ে। অবশ্যই ভালো। যখন ছোট শিশুরা, যখন সাহিত্য সভা হয় প্রত্যেক শনিবার বিদ্যালয়ে, তখন দেখবেন অনেক শিশু ভয়ে পেছিয়ে যায়, মানে অনেক দূরে বসে, পেছনের দিকে বসে। কিছু কিছু শিশু রয়েছে যারা অত্যন্ত উৎসাহপ্রবণ, তারা কিন্তু হাত তুলে এবং সাহসের সঙ্গে এগিয়ে আসে এবং বলে। তো তাদেরকে বলতে সুযোগ দিতে হবে, এবং অন্য যারা শিশুরা রয়েছে, যারা বসে আছে বা পিছিয়ে যাচ্ছে বা পিছনে বসছে বা কুণ্ঠাবোধ করছে, তাদেরকে মানে তুলে আনতে হবে সেই মুহূর্তে, এবং সেই আদর্শ শিশুটি, যে শিশুটি বলল, তার পাশে দাঁড়িয়ে আবার পুনরায় একসঙ্গে সবাইকে বলা করাতে হবে। বা সে হয়তো বললো, শুনে শুনে বাকিরা বললো দাঁড়িয়ে, এইভাবে তাদের মধ্যে ভয় ভাঙানো যেতে পারে, এইভাবে তাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি করা যেতে পারে, মানে বিল্ড আপ করানো যেতে পারে। তো এই বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং একটা বেসিক পিলার বলে আমি মনে করি। ভালো বলেছেন। বাকি বলুন, বাকি যারা রয়েছেন তারা একটু বলুন। ভাবনা চিন্তা করুন, আপনারা একজন হব শিক্ষক বা শিক্ষিকা, আপনাদের মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে, ক্রিয়েটিভ মানে যে থিঙ্কিং যদি না থাকে,
থট যদি মানে যে ক্রিয়েটিভ না হয়, স্পন্টেনিয়াস না হয়, তাহলে কিন্তু সমস্যা আছে। আপনারা মানে যে এক্সামের সময়, ইন্টারভিউয়ের সময় আপনারা হতচকিত হয়ে পড়বেন এবং কি বলবো না বলবো ভেবে পারবেন না। সুতরাং এই যে কন্টিনিউয়াস ওভারফ্লো অফ থট, অর্থাৎ চিন্তার যে নিরবিচ্ছিন্ন একটা মানে যে প্রবাহ, সেই প্রবাহটাকে ধরে রাখতে হবে এবং সেই প্রবাহটা কিভাবে হতে পারে, সৃষ্টি হতে পারে, বা কিভাবে সেই প্রবাহ মানে যে আমরা অভ্যাস করতে পারি আমাদের মানে বলার মধ্য দিয়ে, সেই অভ্যাসটাই কিন্তু তার জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটা আমি করেছি, এই লাইভ সেশনটা করেছি, যাতে প্রত্যেকে খুব সুন্দরভাবে নিজের বক্তব্য তুলে ধরতে পারি এবং তুলে ধরার চেষ্টা করতে পারি। এই একটা সুযোগ, এই সুযোগে আপনারা টাকাটা মেন ব্যাপার নয়, যার জন্য আমি কোনো ধরনের বিশেষ কিছু ফিস বা কিছু রাখিনি। আমার কাছে মেন বিষয় হচ্ছে গোটা 50 কি 100 জনকে নিয়ে খুব সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে সবাই সবার মতো করে বলতে পারে, বিষয়গুলো আমরা জানতে পারি। যার ফলে কি হবে, আপনারা নিশ্চয়ই যেমন ভালো কিছু যে বিষয়গুলো আমার মধ্যে রয়েছে আমি দেওয়ার চেষ্টা করব, সেগুলো তো পাবেন, এবং আপনাদের মধ্যেই জিনিয়াস কিছু কিছু রয়েছেন, যাদের মধ্যে থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, এমনকি আমিও শিখতে পারবো। তার জন্য এই যে শিক্ষার কোনো শেষ নেই, স্বামী বিবেকানন্দ বলেছেন আমরা যতদিন বাঁচি ততদিন শিখি। সুতরাং প্রত্যেককে এবং আলোচনার মধ্য দিয়ে শিখতে হবে। এবং স্বামী বিবেকানন্দ আরেকটি কথা বলেছেন যে শক্তি যতটা অর্জন করা দরকার, শক্তির বিকিরণ সেই পরিমাণ বা তার থেকে বেশি হওয়া প্রয়োজন। এবং আপনারাও জানেন যে জ্ঞান দান করলে বা জ্ঞান বিতরণ করলে সেটা কিন্তু কমে না, বরঞ্চ বাড়ে। অন্যান্য জিনিস বিতরণ করে দিলে কমে যায়, কিন্তু জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি যত বিতরণ করবেন, অকাতরে বিতরণ করবেন, এবং যত আপনি মানে যে প্রকাশ করবেন, তত কিন্তু আপনার মধ্যে জ্ঞান বাড়বে, কমবে না। সুতরাং এই যে সুযোগ, এই যে বলার একটা সুযোগ, এই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। কাইন্ডলি এটা রিকোয়েস্ট যে আপনারা যতজন রয়েছেন নিজেদের মতো করে একটু বলার চেষ্টা করুন, একটু ক্লাসরুমটাকে বা আমাদের যে এই লাইভ সেশনটাকে একটা ইন্টারেক্টিভ করে তুলুন, ফ্রুটফুল করে তুলুন। মানে প্রত্যেকেই অংশগ্রহণ করুন, যে আমরা শুধু শুনবো কিছু বলবো না এটা নয়, আমরা যেটুকু জানি সেটুকুই বলবো, এটাই হচ্ছে মেন কথা। আমি যেদিন আপনারা প্রত্যেকেই বলা অভ্যাস করছেন বা প্রত্যেকেই বলতে শুরু করছেন, সেদিন জানবো যে আমার এই প্রচেষ্টা সার্থক হতে চলেছে বা আমি সঠিক রাস্তায় চলেছি। আর যদি আপনারা না বলেন, তাহলে জানবো আমার সবকিছু বেকার হয়ে যাচ্ছে। সুতরাং আমি প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, যে যেটুকু জানেন, যার যে পয়েন্টটা মনে হয়, ঠিক হোক কি ভুল হোক সেটা কোনো ভাবার দরকার নাই। আপনার যে পয়েন্টটা মনে হয় যে এটা এক্ষেত্রে প্রযোজ্য হতে পারে বলবেন, তারপর জিজ্ঞেস করবেন স্যার কতটা ঠিক হলো কি ভুল হলো। সেক্ষেত্রে আমি জাস্টিফাই করবো বা অন্যান্য যারা রয়েছেন তারা জাস্টিফাই করবে কতটা ঠিক হলো কি ভুল হলো। সুতরাং বলুন, বাকি যারা রয়েছেন বলুন, বলা অভ্যাস করুন। 40 মিনিট। বিদ্যালয়ে আমার মনে হয় বিদ্যালয়ে প্রতিটা মানে একদম প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক, অর্থাৎ যে কুসংস্কার আচ্ছন্ন যা সমাজে এখন কিন্তু অনেক কুসংস্কারে আছে, তো সেই কুসংস্কার থেকে দূরীভূত করার জন্য তাদেরকে বিভিন্ন যে বার্তা, যেমন বাল্য বিবাহ, তারপর যৌন শিক্ষা, এই সমস্ত কিছু বার্তা দিতে পারি বা রেলি করানো যেতে পারে, যাতে করে কি সেই সমাজ, সেই আশেপাশের যে সমাজটা আছে তারাও কিন্তু অনেক বেশি সক্রিয় হবে। মানে এমনও আছে যেমন অনেক জায়গায় যে বাল্য বিবাহ হয় বা ছেলে মেয়েদিকে একটু দ্বন্দ্ব চোখে দেখা হয়, এখনো অনেক জায়গায় হয়। তো সেই জিনিসটাকে যদি দূরীভূত করার জন্য একটা আয়োজন করা হয়, জেন্ডার ডিসক্রিমিনেশন, ঠিক। তো এটা একটা বিষয় ভালো বলেছেন, কিন্তু তার আপনি যে সামাজিক কুসংস্কারের বিষয়টা পয়েন্টটা ধরলেন খুব ভালো, কিন্তু উদাহরণগুলো প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ছেলেদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা একটু হায়ার লেভেলে হয়ে যাচ্ছে। আপনি আরো মানে আরো আমাদের যেমন আছে না, আমাদের যেমন কুসংস্কার বলতে, যেমন না কুসংস্কারটাই বলছে, যেমন অনেকে বলে না যে বিড়ালকে কাটতে চলে গেল, অনেক ছোট বাচ্চাদের মধ্যে বিড়াল চলে গেল সেখানে দাঁড়িয়ে যা থাকে, তারপর কি চৌকাঠের তলে খেতে নেই, তারপর সূর্যগ্রহণ হলে সবাই সব তুলসী দিয়ে রাখে। মানে এই জিনিসগুলো ছোট থেকে যদি সবাইকে মনের মধ্যে দূরীভূত করা যায়, একটা বাচ্চাকে যদি দূরীভূত করা যায়, সেই বাচ্চাই পারবে কিন্তু একাধিক মানুষের মধ্যে সজাগ আনতে। আমি এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করা হতে পারে যে বিড়াল ডাঙ্গানো এটা কি আপনি কুসংস্কার মনে করেন নাকি কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে? দ্বিতীয় পয়েন্ট, খাবারে গ্রহণের সময় তুলসী পাতা দেওয়া, এটা কি আপনি মানে যে এর মধ্যে কোনো বিজ্ঞান আছে বলে মনে করেন নাকি নিছক এটা একটি কুসংস্কার? বিষয় দুটি পয়েন্টে আপনি ব্যাখ্যা করুন। স্যার আমি মনে করি যে এটা একেবারে কুসংস্কার। যখন আমাদের গ্রহণ হয়
তখন বাইরে বেরোতে এই কারণে মানা করে যে সেখান থেকে যখন আল্ট্রাভায়োলেট যে রশ্মি আছে সেটা আমাদের স্কিনের পক্ষে ক্ষতিকর, সেই জন্য বেরোতে বারণ করে, বা একদম ডাইরেক্ট আমাদেরকে গ্রহণ দেখতে মানে সূর্যগ্রহণ দেখতে বলে না। তো সেক্ষেত্রে খাবার খেতে নেই বা এরকম, এটা না, নিছকই খাবার আমি বলবো আঢাকা একেবারে রাখতে নেই, একটা। কারণ খাবার যদি আঢাকা রাখে খাবারের মধ্যেও তো আল্ট্রাভায়োলেট রে আসতে পারে। হ্যাঁ সুতরাং হ্যাঁ হ্যাঁ, আপনি ওটা মানে কিভাবে একেবারে। কুসংস্কার বলতে পারেন? এটা তো সংস্কার, মানে এতে তো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে তাহলে। এবং আরেকটি কথা আচ্ছা, আপনি জেনে রাখবেন, বৈজ্ঞানিক এক মিনিট, আরেকটি কথা জেনে রাখবেন, তুলসী হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ এবং এর মধ্যে অনেক ঔষধি গুণ রয়েছে। এবং তুলসী পাতা যদি গ্রহণের সময় জলের মধ্যে বা খাবারের মধ্যে দেওয়া হয়, এই তুলসীর যে সেন্ট বা তুলসী থেকে যে মানে যে একটা সুগন্ধ বের হয় বা তার যে অনুপরমাণু, সেটা কিন্তু বিষাক্ত মানে যে বিষাক্ত যে জিনিস সেটাকে ধ্বংস করে এবং খাবারকে বা জলকে শুদ্ধ এবং পবিত্র রাখে। এবং তুলসী জলে দিয়ে স্নান করলে চর্মরোগ ভালো হয়। তুলসীর বাচ্চাদেরকে যদি মধুর সঙ্গে খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু সর্দি কাশি ভালো হয়। সুতরাং আপনি এটা কুসংস্কার বলতে পারেন না। কুসংস্কার নয়, মানে এটা অথেন্টিক যে ব্যবহারটা সেটা বলবো, কিন্তু আমাদের কি মানে যেটা একটা মানে বেড়াল ধর্মীয় যে ডাঙ্গানোটা বলুন, ইয়েটা। বেড়াল ডাঙ্গানোটা আপনি কুসংস্কার মনে করেন তো? হ্যাঁ, যে বেড়ালটাকে যে টিকটিকি ডাকলো, সবাই না, তো হয় না যে কোনো একটা কথা ছাড়েন, বলছে। বিড়ালটা বলুন। একটা পয়েন্ট থেকে ছেড়ে দিয়ে একদম লাফিয়ে যাবেন না, যেটা ধরছেন সেটাকে ক্লিয়ার আচ্ছা করুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। হুম। যে বেড়ালটাও আমার মনে হয় একেবারে কুসংস্কার, যে কোনো একটা বেড়াল ক্রস করেছে, সেখানে আমি দাঁড়িয়ে যাচ্ছি, এবার আমার দেখে হয়তো 5টা লোকও এসে কি হয় পিছন থেকে দাঁড়িয়ে যায়। হুম। এটা আমার মনে হয় একেবারে কুসংস্কার, এটার কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা হয় না আমার যতটুকু জানা। বেশ, বাকিরা তারপর বলুন, আমি এটা জানি না আপনাদের স্যার। কি মনে হয়, কুসংস্কার মনে হয় নাকি এর কাছে পেছনে বৈজ্ঞানিক কোনো যুক্তি রয়েছে? বাকিরা বলুন, কেউ একজন বাকিরা বলুন, বলার চেষ্টা করুন, ঠিক ভুল পরের ব্যাপার। স্যার, এই প্রশ্নটা হচ্ছে বিড়াল ভেঙে গেলে দাঁড়িয়ে যেতে হয়, এই কারণেই হয়তো এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে আমার অন্তত জানা নেই। এই কারণেই হতে পারে যে যেহেতু একটি প্রাণী রাস্তা পাওয়া যাচ্ছে, সেহেতু আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে তার অ্যাক্সিডেন্ট হবে না, অর্থাৎ জীবনটা বেঁচে যেতে পারে। তারা তো অবলা প্রাণী, তাদের ওই সচেতনতা নেই, তার প্রাণ রক্ষার জন্য এটিকে একটা ব্যারিকেড হিসেবে তৈরি করা হতে পারে। এটা একটা বিষয় হতে পারে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে মনে হয় না। মানে যুক্তিযুক্ত বটে মনে করছেন? আচ্ছা, তাহলে না, সব প্রাণীরা যখন যায় তখন কেন যায় না, শুধু বিড়ালটাই কেন? না, এর পেছনে কোনো যৌক্তিকতা নেই, কিন্তু আছে আছে বলে আমার মনে হয় এর পেছনে। কালো বিড়াল চলে গেলে তো আবার বেশি বলে যেতে হয় না। তাহলে সাদা বিড়াল কালো বিড়ালের মধ্যে কোনো ভাগ আছে নাকি? মানে কোনো মানে রিয়াকশনের কোনো পার্থক্য আছে নাকি? যে সাদা বিড়াল যে গেলে কোনো বিশেষ কিছু ক্ষতি হবে না, কিন্তু কালো বিড়াল যদি ডাঙ্কায় বা কাটে রাস্তা, মানে বেশি ক্ষতি হতে পারে, এরকম এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? স্যার, এটা এটা একটা কারণ হতে পারে, কারণ আমাদের যে আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, তো এক্ষেত্রে একটা কারণ হতে পারে যে বিড়াল যেহেতু মা ষষ্ঠীর বাহন, তো সেই ক্ষেত্রে তার জন্য কিছু সময় হতে পারে। এটা একটা না না, বিষয় হতে পারে। মানে এই ক্ষেত্রে আপনার বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বলতে হবে। ধর্মে মানেন, কোন ধর্মে মানে সেটা বড় ব্যাপার নয়। মানে ধর্মকে কোনো অস্বীকার করছি না, কিন্তু আপনি যেহেতু একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছেন বা আপনি ইন্টারভিউ এর পেছনে দিচ্ছেন, কোনো সেক্ষেত্রে আপনাকে এর বৈজ্ঞানিক পেছনে কোনো তুলে বৈজ্ঞানিক ধরতে হবে। এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে বলে আমার স্যার এই মুহূর্তে জানা নেই। তবে বাকিরা প্রাণ বলুন, বেশ, রক্ষার জন্য আপনি একটা বিষয় অফ হতে করেন, পারে। মাইক্রোফোনটা অফ করেন, সৌম্যদীপ নায়ক। বাকিরা বলুন, বাকিরা একটু বলুন। কমন টপিক, খুব সুন্দর, সবাই বলতে পারবে নিজের মতো করে, বলুন। বাকি যারা রয়েছেন বলুন, আপনারা বলুন কিছু, শুনি আপনাদের ভয়েস শুনি। শুধু শুনবো বললে হবে না তো, আমি বারবার বলছি, আপনাদেরকেও বলতে হবে নিজেদের মতো করে। বলুন বলুন, শুরু করুন, একজন শুরু করুন বলতে। অনেকেই রয়েছেন তো, আশিস মন্ডল রয়েছেন, তারপরে এখানে ধনঞ্জয় বর্মন রয়েছেন, বন্দনা ঘোষ রয়েছেন, জয়া স্যার, সর্দার রয়েছেন, বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। স্যার, আমি বলছি একটু। হুম। প্রথম কথা হচ্ছে, যেটা বিড়াল নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার বলে আমার মনে হয়। কারণ এটা অনেক দিন থেকে আমাদের পূর্বপুরুষেরা এটা হয়ে যাচ্ছে, তারাও যেমনটা করে এসেছে, আমরাও ছোট থেকে ঘরে সেটাই দেখেছি, আমরাও সেটাই করছি। এটা সম্পূর্ণ একটা কুসংস্কারের মধ্যেই পড়ছে, এর কোনো আচ্ছা, বৈজ্ঞানিক ভিত্তি বাকিদের আছে মতামত। বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, বাকিদের মতামত আর বলুন। বাকি যেটা সূর্যগ্রহণের ক্ষেত্রে যেটা আছে, যে ব্যাপারটা বলা হলো, ওটার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, কিন্তু ওর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে খাবারে,
সেই ব্যাপারটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ আমি যদি খাবারে তুলসী পাতা দিয়ে রাখলে যে অনুপরমাণু ব্যাপারটা আছে, সেটা যদি প্রতিরোধ করতে পারতো, তাহলে আমরা তো প্রতিদিনই তুলসী পাতা দিয়ে খেতাম, হ্যাঁ, প্রতিদিনই আপনার তো তুলসী পাতা বাধা দিয়ে দিচ্ছে না রাখতাম। কেউ। আপনি মানে তুলসী পাতা তুলসী দিয়ে খান। পাতার যে গুণাগুণের কথা আপনি যে উত্তরটা দিয়েছেন, যে তুলসী পাতার এই গুণ আছে ওই গুণ আছে, অনেকগুলো গুণের কথা বলছি, প্রত্যেকটা গুণই ঠিকঠাক, হুম। কিন্তু সূর্যগ্রহণের সময় কেন তুলসী পাতা দেওয়া হচ্ছে? ওই না, সময় দিলে কি ওই সূর্যগ্রহণের সময় গুণগুলো কাজ শুনুন, করে? সূর্যগ্রহণের সময় তো মানে হচ্ছে পরিবেশটা বেশিটা মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট রের যে বিষয়টা হ্যাঁ বলছেন, হ্যাঁ অন্ধকারে বা ওই সময়টা সূর্যগ্রহণের কিন্তু সময়, প্রকোপটা বাড়ে। যেমন হ্যাঁ সন্ধ্যেবেলার দিকটা কিন্তু প্রকোপ বাড়ে বিষয়গুলোর। যে হ্যাঁ, সন্ধ্যেবেলায় শাঁখ সেই বাজানো সময় হয়, শাঁখের আল্ট্রাভায়োলেট যে আওয়াজ, রশ্মিরও একটা কাজ শাঁখের আওয়াজ করে। কিন্তু বহু কিছু আহ, জীবাণু ধ্বংস করে। হ্যাঁ একটা সুতরাং একটা জীবাণু শব্দের একটা ধ্বংস করে, কিন্তু আমি যদি ভাইব্রেশনের একটা বিষয় সূর্যগ্রহণের রয়েছে। ক্ষেত্রে না, আর সূর্যগ্রহণের আরেকটা ক্ষেত্রে কথা, আরেকটা কথা, আপনাকে তো কেউ বলেনি বাকি দিনগুলো খাবেন না। বাকি দিনগুলো খেতে পারেন, না না হ্যাঁ, বাকি ব্যবহার দিনগুলো করতে পারেন। অবশ্যই খাওয়া কিন্তু যেতে সেই পারে, কেন দিনে খাওয়া যাবে না? সেই দিনে এবার বিশেষভাবে খান না। সূর্যগ্রহণের কারণ সেই ক্ষেত্রে, দিনে পারিপার্শ্বিক পরিস্থিতি অন্যরকম থাকে তো। বাকি দিনের মতো তো হ্যাঁ থাকে না। সূর্যগ্রহণের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে খোলা আকাশের নিচে যাতে না খাওয়া হয়, কিন্তু আমি বদ্ধ ঘরেতে চাইলেই খেতে পারি, কারণ আমার ঘরের মধ্যে যদি আমার দরজা জানলা বন্ধ থাকে, সেক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, সেটার ক্ষেত্রে যে তুলসী সেক্ষেত্রে পাতা খাওয়ার দিয়ে রেখে সমস্যা খেতে নেই। হবে কিন্তু ধরুন এমনটা কোনো ব্যাপার নেই, এটা কিন্তু খোলা এই আকাশের নিচে নিয়মগুলো খাওয়া তো যায় না ধরুন এটা বলা আজকে হয়। তৈরি নয়। এগুলো তো বহু প্রাচীন কালে তৈরি। তখন তো পরিস্থিতি এরকম ছিল না ধরুন। সেই বিষয়গুলো তো আপনাকে মাথায় রাখতে হবে, ব্যাখ্যা করতে হবে সেই বিষয়গুলো। যে এখনকার যে পরিস্থিতি আমাদের, আমাদের যেমন মাথার উপর ছাদ আছে সবসময়, সেই সেই পরিস্থিতি তো তখন ছিল না যখন বিষয়গুলো তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, তখন Actually, সেই স্যার, অনুযায়ী সূর্যগ্রহণের ক্ষেত্রে এগুলো এই না, ধরনের যে ওই বিষয়গুলো জন্যই রয়েছে। মানে বাচ্চাদিকে আমি বলতে চাইলাম না, ওই জন্যই বিদ্যালয় বিদ্যালয়ে ওই বাচ্চাদিকে মানে একদম ছোট থেকে এই কুসংস্কারগুলো সম্পর্কে যদি তাদেরকে জ্ঞান দেওয়া হয়, তারাও কিন্তু তাদের মা বাবা বা গার্ডের যে অভিভাবক আছে তাদেরকে কিন্তু সেটা বোঝাতে পারে। তাহলে আমার মনে হয় যে সমাজে হবে কিন্তু কুসংস্কার আস্তে আস্তে হয়ে উঠবে, আমার বিশ্বাস। আর একটা বিষয় যে ওই কুসংস্কার বলে এমন কিছু সংস্কার রয়েছে, ভালো দিক রয়েছে, যেগুলো আপনারা শিক্ষক বা শিক্ষক হিসেবে হয়তো ঠিকঠাক বা সঠিকভাবে জানলেন না, কিন্তু বিদ্যালয়ে গিয়ে শিক্ষক বা শিক্ষক হওয়ার পর কিছু সংস্কার বা যুক্তি রয়েছে সেগুলো না জেনে সেটাকে মানে যে ধারাবাহিক ধারায় যেভাবে আমরা কুসংস্কার বলে আসছি সেভাবে যদি চালিয়ে দেন, সেটা কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকারক। তাহলে আপনাকে বুঝতে হবে যেগুলো সবগুলোই যে কুসংস্কার তা কিন্তু নয়। কুসংস্কারের মধ্যে বিশেষ বিশেষ কিছু রয়েছে যেগুলোর মধ্যে যুক্তি রয়েছে, বিজ্ঞান রয়েছে। আর বিশেষ কিছু রয়েছে যেমন ডাইনি সন্দেহে কাউকে পুড়িয়ে মারা, এগুলো সম্পূর্ণ কুসংস্কার, আর কোনো ধরনের বৈজ্ঞানিক ভিত্তি নেই। এইগুলো আপনারা বলতে পারেন যে কুসংস্কার, কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো যথেষ্ট যুক্তি রয়েছে, তা সেগুলো আপনাদের জানতে হবে সঠিকভাবে। ঠিক আছে? বেশ। তো আজ স্যার, বলুন। মানে কিছু কিছু মানুষ মানে যেটা আর কি ধারণা, মানে এটা ঠিক কুসংস্কার কিনা জানি না, মানে তুলসী পাতার যে ব্যাপারটা, সেটা হচ্ছে গ্রহণের সময় অনেকেই ভাবেন যে খাবার খেলে পেটের সমস্যা হতে পারে, বা গ্রহণের সময় যে সমস্ত খাবার থাকে সেগুলো উম, মনে করুন নষ্ট হয়ে যায়, তাই অনেকে কি করেন সেটাকে ঠিক রাখার জন্য মানে খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখেন। হুম। ধরুন, এবার আমি এই বিষয়টা নিয়ে বিতর্কে যাচ্ছি না। আপনারা ধরুন গ্রহণের সময় কি হয়, পরিবেশের পরিস্থিতিটা কি রকম থাকে, একটা নেগেটিভ এনার্জি থাকে, তো এটা কি আপনারা স্বীকার করেন, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ নেগেটিভ এনার্জি যদি থাকে তাহলে সেই সময় যে বিষয়গুলো খোলা অবস্থায় থাকবে, যে খাবার বা যে খাবারের মধ্যে ধরুন জীবাণুনাশক যে মানে যে উপাদান, সেই উপাদানগুলো যদি আপনি না দিয়ে জিনিসটাকে প্রোটেক্ট না করেন, তাহলে তার উপর সেই নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে কি পড়বে না? ইয়েস অর নো? বলুন দেখি। হ্যাঁ স্যার, পড়বে। বলবে ইয়েস। এবার যদি ইয়েস হয় তাহলে সেই যে নেগেটিভ প্রভাব, সেই নেগেটিভ প্রভাবকে প্রতিহত করতে পারে বা পজিটিভ গুণাবলী কিছু রয়েছে সেরকম জিনিস বা বস্তু যদি দেওয়া হয়, তাহলে সেই পজিটিভ বস্তুটা যে বা সেই পজিটিভ এনার্জিটা কি নেগেটিভ এনার্জিকে তখন প্রতিহত করতে পারবে বলে আপনার মনে হয়, নাকি নিছক এটি একটি গাল গল্প বা কোনো যুক্তি নেই বলে মনে হয়? বলুন, স্টেপ বাই স্টেপ আসুন বিষয়টা বলুন। আপনি ধরলেন এইটা এটা একটা নেগেটিভ এনার্জি, আর তার পাশে ধরুন এটা একটা পজিটিভ এনার্জি, ধরুন তুলসী পাতা বিশেষভাবে পজিটিভ এনার্জি, ঔষধি গুণাবলী রয়েছে এবং ভেষজ একটা উদ্ভিদ, এবং এর থেকে ওষুধ তৈরি হয়, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক অনেক ওষুধ তৈরি হয়। তাহলে এই যে তুলসী পাতা যার মধ্যে একটা পজিটিভ এনার্জি রয়েছে আর একটা নেগেটিভ, ধরুন গ্রহণের সময় একটা নেগেটিভ এনার্জি রয়েছে, তো নেগেটিভ এনার্জিকে প্রতিহত করার জন্য আপনি যখন একটা পজিটিভ এনার্জি দিচ্ছেন তার এগেনস্টে, তারপর আপনি অস্বীকার করছেন যে না এটা কুসংস্কার, এর মধ্যে কোনো যুক্তি নেই। এইটা যদি আপনি বোঝান তাহলে ছেলেরা কি বুঝবে?
তাহলে আপনার নিজের যুক্তি তো নিজের কাছে মানে যে খণ্ডিত হয়ে যাচ্ছে, তাই নয় কি? হ্যাঁ কি না বলুন? না, বাচ্চাদেরকে যে এভাবে বলা যেতে পারে, মানে এটা যে সাইন্টিফিক রিজন, ওটা আমাদের কোনো যে গ্রহণে অনেক কি হয় যখন প্রসূতি যারা মা থাকে তাকে বলে যে খেতে নেই, কাটতে নেই, তাহলে নাকি বাচ্চা কান কাটা বেরোয়, পা বেরোয় না, হাত কেটে যায়। এই জিনিসটা একেবারে আমার মনে হয় যুক্তি নেই। সে খেতে পারে, অবশ্যই খেতে পারে, কিন্তু কি ওই মানে যে আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মিটা তাতে আমাদের ক্ষতি করতে পারে, এটাই হচ্ছে সাইন্টিফিক রিজন। মানে এটা নয় যে বলে যে ঠাকুর বা কোনো কিছু এসে পর আমাদের কান কেটে দিল বাচ্চার, বা ইয়ে কেটে দিল, বা খেতে নেই ওই কারণে। মানে আমি বলতে চাইছি ওইগুলো তো গাল সাইন্টিফিক যে গল্প, রিজন। হ্যাঁ, ওইগুলো হ্যাঁ, ওইগুলো অবশ্যই গাল গল্প, কিন্তু আহ, এমন কিছু বিষয় রয়েছে আমরা ছেলেদেরকে যখন দেখবেন, এমন কিছু জটিল বিষয় রয়েছে যে ঘটনাটা ছেলেদেরকে ব্যাখ্যা করলে বুঝবে না, তখন আমরা কি করি, একটা গল্পর আকারে সেটাকে আমরা বোঝাই বা ভয় ধরাই। এইরকম বিষয় কিন্তু কিছু ক্ষেত্রে হয়ে আছে, যেগুলোকে ডিকোডিং করতে হবে, মানে ভাঙতে হবে, ভিতরের যে বিষয় সেটা কিন্তু বুঝতে হবে। এবার ওইগুলো হয়তো আপনি ছোট ছেলেদের অত সুন্দরভাবে বুঝাতে পারবেন না, বা ডিকোডিং করতে গেলে তারা অত সহজভাবে বুঝতে পারবে না, কিন্তু আপনার জানা প্রয়োজন, এটাই আমার বলার উদ্দেশ্য। ঠিক আছে, বেশ, চলুন তাহলে আজকে এই টপিকটা থেকে একটু সরে আসছি, যে মেন যে বাকি যে ইন্ডিকেটর গুলো রয়েছে, যেমন হচ্ছে স্মাইলিং ফেস। অর্থাৎ স্মাইলিং ফেস মানে হচ্ছে আপনি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করে গেলেন, তারপর প্রবেশ করার পর হালকাভাবে মাথা ঝুঁকিয়ে প্রথমে ম্যাডামরা থাকলে বললেন গুড মর্নিং ম্যাম, বা যে সময়টা থাকবে সেইভাবে বললেন, তারপর গুড মর্নিং স্যার, তারপর মুখে যে একটা হালকা হাসি দিলেন, স্মাইলিং ফেস। এই স্মাইলিং ফেসের কি কতটা গুরুত্ব, এবং আপনি কোন কোন সময়ে স্মাইলিং ফেস ব্যবহার করবেন, বা স্মাইলিং ফেস এই পয়েন্টটাকে আপনি কত সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারেন, কেউ একজন বলুন, এই পয়েন্টের উপর বলুন দুই চারটি কথা শুনি। বলুন স্যার, এটা আরেকবার বলুন। ধরুন একটা ইন্ডিকেটর রয়েছে স্মাইলিং ফেস, মানে কেউ যদি গুমরা মুখে যায় বা রাগি মুখে যায়, ইন্টারভিউ রুমে প্রবেশ করলো বা বসলো, সেটা কি পজিটিভ মানে যে একটা প্রভাব ফেলবে যারা ইন্টারভিউ তাদের উপর, নাকি যার যার মুখের মধ্যে একটা হালকা হাসি রয়েছে এবং খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে, সঙ্গে হাসিটাও রয়েছে, যে যে জায়গায় প্রয়োজন ঠিক সেইভাবে, এমন নয় যে কৃত্রিমভাবে হেসে দিলাম বা হাহা করে হাসলাম, এই বিষয়গুলো নয়। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আরেকটু ব্যাখ্যা করুন এলাবোরেট ভাবে, বিস্তারিত একটু। আমার মনে হয় যারা যারা আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, তারা তো সকাল থেকে রাত পর্যন্ত একভাবে আছেন। তো তাদেরও আমরা যদি কারোর কাছে যাই, কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছে, সে যদি গোমড়া মুখ থাকে না, প্রথমত তাদের কাছে পড়াটা নিতে আমাদের প্রথমত মন যায় না। যদি আমাদের কেউ যদি ভালোবেসে, আপনি যদি ধরুন আপনাকে আমি একটা দিচ্ছি, আপনি যদি হেসে করে পড়ান, সেক্ষেত্রে আমাদের পড়াটা কিন্তু নিতেও ভালো লাগবে। আর ঠিক সেই রকম ইন্টারভিউটা তারাও চাইবে, তারা তো অনেক মানে ওই জিনিসটাকে, পরিবেশটাকে কেউ যদি ভালোভাবে হাসি মুখ নিয়ে আসে, তাদেরও কিন্তু বেশ মাইন্ডটা কিন্তু ভালো থাকবে। সে অ্যান্সার দিক বা নাই দিক সেটা কোনো কিন্তু ম্যাটার করছে, হাসি মুখটা কিন্তু অনেকটাই ম্যাটার করছে। সে যদি প্রশ্ন সবকিছু পজিটিভ ইন্ডিকেটর, ঠিক তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই পজিটিভ ইন্ডিকেটর, অবশ্যই ঠিক। বেশ, একজন শিক্ষক যেমন যদি মানে তার ছোট শিক্ষার্থীদের যদি হাসি নিয়ে করে, বাচ্চারা কিন্তু হাসবে। হাসিটা কিন্তু বলে না যে হাসি কিন্তু সমস্ত লাফিং ইজ দ্য গড মেডিসিন। ঠিক। এবার আপনি বলুন যে এই ধরুন কেউ ধরুন গুমরামুখ, অভ্যাসটাই গুমরামুখ বা গুমরামুখী, যাই হোক, তো বিষয়টা হচ্ছে সে ধরুন গুমরামুখ হয়ে থাকে, বা ধরুন ওই একটা স্ট্রিক্ট ভাব সব সময়, মানে একদম মানে সিরিয়াস ভাব, তো সে কিভাবে ঠিক করবে? মানে তার যে এই যে স্বভাব, এই স্বভাবটা থেকে তো তাকে বেরিয়ে আসতে হবে। সে সবসময় যদি অতটা স্ট্রিক্টনেস, অতটা সিরিয়াসনেস যদি দেখায় ইন্টারভিউ রুমে গিয়ে, তাহলে তো সমস্যা রয়েছে। তো সে কিভাবে স্মাইলিং ফেসটা আনবে একটু বলুন, কেউ একজন ব্যাখ্যা করুন। সে অবশ্যই তার মাইন্ডটাকে তাকে পজিটিভ থাকতে হবে, যে মানে টেনশন না করবে প্রথমত। এবং হাসি মানে যে আমি হাহা করব সেটাও ঠিক নয়, মানে যতটুকু তার হাসির দরকার ততটুকুই হাসতে হবে, মানে মুখে স্মাইল নিয়ে পরে তাকে অ্যান্সার গুলো দিতে হবে। সে যদি নাও পারে কোনো অ্যান্সার, তবুও তাকে স্মাইল নিয়েই তাকে বলতে হবে যে এটা পাচ্ছি না, বা এটা আমার এই মুহূর্তে জানা নেই, পরে অবশ্যই জেনে নেবো। কৃত্রিমতা ধরা পড়ে যাবে না। আপনি ধরুন কোনোদিন মানে হাসেন না, সবসময় সিরিয়াস থাকেন, গোমরামুখ থাকেন, এবং
এসে হঠাৎ করে হাসতে চেষ্টা করলেন, একটা আর্টিফিশিয়াল একটা হাসি আপনার মুখের মধ্যে ফুটে উঠলো, একদম ইন্টারভিউরা চোখা জিনিস, একদম সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। হ্যাঁ, তখন এফেক্টটা নেগেটিভ পড়বে, তো সে কিভাবে ঠিক করবে? প্রশ্নটা আমার এখানে। তাকে প্রথমত কনফিডেন্ট হতে হবে, ভয় থাকলে চলবে না। ভয় থাকলে মানুষ কিন্তু হাসি কখনোই আসে না, সেটা কিন্তু কৃত্রিমভাবে আসে। আর ভয়টাকে দূরীভূত করতে হবে, তার মধ্যে কনফিডেন্ট থাকতে হবে যে না আমি ঠিক আছে, আমি মেনে নিলাম যে তাকে কনফিডেন্ট মানে তাকে কনফিডেন্স হতে হবে। নেক্সট আরেকটু বলুন, আশিস মন্ডল বলতে চাইছেন, বলুন। স্যার এক্ষেত্রে তাকে প্রথমে, সে যেহেতু গোমরা মুখ যেটা আপনি বললেন, তো সে তাকে প্রথমে তো নিজের বাড়িতে আয়নাতে একটু প্র্যাকটিস করতে হবে। ভেরি গুড, আমি যদি গোমরা মুখ থাকি, হঠাৎ করে আমি ওখানে গিয়ে স্মাইলিং হালকা করেও দিতে পারবো না, আর বেশি কথা হাসতেই পারবো না। কিন্তু আমাকে তো ইন্টারভিউ রুমটাকে ম্যানেজ করতে হবে, যেটা বাস্তবিক একটা আর্টিফিশিয়াল ইন্টারভিউ। ওখানে এক প্রকার আমরা কিন্তু নাটক করতেই যাবো, একটা 5 মিনিটের ছোট্ট নাটক। তো সেই ক্ষেত্রে আমাকে বাড়িতে কিন্তু কথা হচ্ছে নাটকের রিহার্সালটা যদি ঠিকঠাক না হয় তাহলে ওই স্টেজে আমি এটাই আসতাম। আমাকে বাড়িতে অন্তত 2-3 আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা বাড়ির লোককে সামনে বসিয়ে আমাকে সেই রিহার্সালটা করে নিতে হবে। এরপর সেখানে গিয়ে আমাকে সেই রিহার্সালের মোটামুটি যতটা ওখানে প্রেরণ করা যায় সেটা আমাকে ওখানে করতে হবে। যে তাদের যতগুলো, আমাকে তো প্রশ্ন করবে না, কয়েকটা প্রশ্ন করবে, এবং সেই প্রশ্নে যেগুলো পাচ্ছি না সেগুলো একদম সাবলীল ভাবে একটা হালকা ভদ্র হাসি দিয়ে, সেটাতে জানা নেই কিংবা আমি পরে জেনে নেবো এইভাবে বলবো, আর যেগুলো জানা আছে সেগুলো একটা হালকা স্মাইলি ফেস দিয়ে সেটাকে যতটুকুনি সম্ভব আমার করতে হবে, কারণ যেহেতু আমি পুরোপুরি গোমরামুখ। এবার আমি বলি, গুমরামুখ বা গুমরামুখী যারা রয়েছেন, কিছু মনে করবেন না, কেউ নেই আপনারা, এটা আমার বিশ্বাস। তো তাদের পার্মানেন্ট ইলাজ কিভাবে হবে? তাদের পার্মানেন্ট ইলাজ হতে গেলে তাদেরকে মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি একজন ভালো স্মাইলিং ফেসের, আমি একদম ফ্রি মাইন্ডের একজন মানুষ হব। তার জন্য আমার যে এই যে বদ অভ্যাস রয়েছে একটা, এটাকে আমার যেভাবে হোক সংশোধন করতে হবে বা পরিহার করতে হবে। মাইক্রোফোন অফ। এই যে আমার মধ্যে, তাকে প্রথমে এটা স্বীকার করে নিতে হবে যে আমার মধ্যে একটা নেগেটিভ একটা ভাব রয়েছে বা নেগেটিভ একটা জিনিস রয়েছে, এটাকে আমার ঠিক করতে হবে। যেভাবেই হোক আমাকে ঠিক করতে হবে। ইন্টারভিউয়ের জন্য যে আমাকে ঠিক করতে হবে তা নয়। আমি ভবিষ্যতে সমাজে মিশবো বা সমাজে মিশছি, সেক্ষেত্রে ভবিষ্যতে বিদ্যালয়ে যাব, ছেলে মেয়েদের সঙ্গে মিশবো, তাদেরকে পড়াবো। এবার আমি যদি যদি আমার মানে গেস্টার পোস্টার হয় বা আমার মুখমণ্ডল যদি এরম হয়, তাহলে ছেলে মেয়েরা তো আমার প্রতি মানে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক হবে না, আমার সঙ্গে ভালোভাবে মিশবে না, ফ্রেন্ডলি মিশবে না, তাহলে তো জয়ফুল লার্নিংটা হবে না। তাহলে আমার নিজের প্রয়োজনে, আমার স্থায়ী একটা মানে প্রভাবের প্রয়োজনে, এবং ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ এবং আমার যে পেশা, তার সঙ্গে যাতে আমি খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারি, তার জন্য অবশ্যই আমাকে এটা মানে সংশোধন করতে হবে। শুধু ওই 5 মিনিটের ইন্টারভিউয়ের জন্য নকল অভিনয় করার জন্য নয়। কেউ যদি ভাবে 5 মিনিটের নকল অভিনয় করার জন্য আমি 1 মাস বা 10 দিন অভ্যাস করলাম, কোনোভাবেই সম্ভব নয়। তাকে মানে মানসিকভাবে দৃঢ় বিশ্বাস তার মধ্যে আনতে হবে, বা এটা দৃঢ়ভাবে স্বীকার করে নিতে হবে যে এটা হচ্ছে আমার একটা বিশাল বড় নেগেটিভ মানে বিষয়, সাইড আমার ক্যারেক্টারের। সুতরাং যে কোনো মূল্যেই হোক, ইন্টারভিউয়ের জন্য নয়, ভবিষ্যৎ জীবনের জন্য আমার এবং আমার যে ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ জীবনের জন্য যাতে আমার খারাপ প্রভাবটা তাদের উপর না পড়ে, তার জন্য আজ থেকেই আমাকে আন্তরিকভাবে এটা ইচ্ছা করতে হবে যে আমি এই বিষয়টা বা এই দোষটা পরিহার করে আমি ভালোর দিকে নিজেকে নিয়ে যাব, এবং কত সুন্দরভাবে ফ্রি থাকা যায়, ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক থাকা যায়, সেটা আমি চেষ্টা করবো। এটা যদি কেউ আন্তরিকভাবে বিশ্বাস করে, তার দ্বারাই সম্ভব মানে ওইখানে পারফেক্ট ভাবে মানে উপস্থাপন করা নিজের স্মাইলিং ফেসটাকে। আর যদি কেউ ভাবে যে না 5 মিনিটের মানে অভিনয়, তাহলে তার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তার মধ্যে কৃত্রিমতায় ফুটে উঠবে, সে আন্তরিকভাবে বিষয়টা প্রতিফলন ঘটাতে পারবে না। এটা আমার বিশ্বাস। ঠিক আছে, বুঝতে পারলেন আশা করি। নেক্সট পয়েন্ট, কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটি শব্দের সঠিক উচ্চারণ। এই পয়েন্টটা একটু ব্যাখ্যা করুন আপনারা নিজেদের মতো করে। নেক্সট পয়েন্ট আমি দিলাম যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ইচ ওয়ার্ড, মানে আপনি যে শব্দগুলো বলবেন, বাক্যের মধ্যে যে শব্দগুলো বলবেন, কিছু বাংলা শব্দ থাকবে, কিছু ইংলিশ
শব্দ থাকবে, ইংলিশ ওয়ার্ড কিছু থাকবে। তো সেগুলো আপনি কিভাবে সঠিক উচ্চারণ করবেন, শুধুমাত্র যে ইংলিশে সঠিক উচ্চারণ করবে সেটাও তো নয়। বাংলার মধ্যে, বাংলা ভাষার মধ্যে কিছু কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা ভুল উচ্চারণ করি, এমনকি আমিও করি, সংশোধন করার প্রতিনিয়ত চেষ্টা করি, কিন্তু অবচেতন মনে সেই ভুলটাই হয়ে যায় বলতে গিয়ে। তো এই জিনিসটা কিভাবে মানে যে সম্ভব, বা এই পয়েন্টটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন একটু বলুন। এটা করার জন্য আমাদের মানে প্রতিনিয়ত কিছু না কিছু পড়তে হবে, আমাদের পড়া রিডিং পাওয়ারটাকে বাড়াতে হবে। আচ্ছা। তাহলে আমার মনে হচ্ছে এটা কিছুটা হলেও কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, এবং কিছু কিছু যে শব্দ চয়ন, আমরা ভালো যে শব্দগুলো সেগুলো কিন্তু আমরা নিতে পারবো, হুম। সেখানে সেটা পড়ার আরেকজন মাধ্যমে বলেন, কিন্তু সেটা সম্ভব। আরেকজন কেউ বলেন। স্যার আমি একটা প্রসেস এক্ষেত্রে বলবো, আমি এটা ঠিক করার একটা প্রসেস বলবো, স্যার, জাস্ট আপনাদের ওগুলো একটু শুনে নেই, বলুন। স্যার যেহেতু এক্ষেত্রে আমার প্রোনাউন্সিয়েশনের সমস্যা আছে, তবে সেটা আমি আগে থেকেই জানি। হুম, তো আমাকে অনেক দিন থেকে বা অনেক আগে এটা আমাকে ম্যাডাম যেটা বললেন যে হুম, আমাকে এটা বিভিন্ন বই পড়তে হবে, রিডিং করতে হবে, করে আমার এই সমস্যাটা সমাধান করতে হবে। হুম, এছাড়াও যদি প্রোনাউন্সিয়েশনের সমস্যা আছে, সেক্ষেত্রে আমি যে ক্লাসের পাঠটা পড়াবো সেটা আগে যদি বাড়ি থেকে আমি দেখে যাই, তাহলে সেই ক্ষেত্রে ওই মুহূর্তে ক্লাস গিয়ে ওই সমস্যাটা হবে না, যেহেতু আমি বাড়ি থেকে এটা মোটামুটি দেখে এসেছি। হুম, সেক্ষেত্রেও কিছুটা সমস্যার সমাধান করা যেতে পারে হুম। এবার আমি একটা কথা, প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা। আমরা অনেকেই অনেক কথা বলার সময় বুঝতেই পারি না যে এটা আমরা ভুলভাবে উচ্চারণ করছি শব্দগুলো। ঠিক আছে, তো সেক্ষেত্রে সে কিভাবে বুঝবে যে সে ভুল উচ্চারণ করছে? সে তো বুঝতেই পারছে না সে ভুল উচ্চারণ করছে। সে হয়তো ভাবছে যে না আমি সঠিক উচ্চারণ করছি, কিন্তু আদতে সে ভুল উচ্চারণ করছে এবং ছেলে মেয়েদের ভুল স্যার শেখাচ্ছে, এবং নিজে সে ওটা তো এলাকা পারছে না সংশোধন করা। স্যার ওটা তো এলাকা ভিত্তিক, কিছু কিছু অঞ্চল ভিত্তিক একটা প্রোনাউন্সিয়েশনের আলাদা একটা ব্যাপার থাকে। হুম। বাঁকুড়া জেলার আহ, আহ, যারা মানুষজন আছে তাদের ক্ষেত্রে একটা আলাদা প্রোনাউন্সিয়েশনের ব্যাপার